শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরাও আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও আমাদের একজন সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো। স্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো তার মাধ্যমে। দর্শকের আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছে আপনাদেরকে বেনজির, অর্থাৎ বাংলাদেশে কিছু নজিরবিহীন ঘটনা ঘটল। সেই বেনজির যেই ঘটনাটি, সেই বেনজির ঘটনার মধ্যে বেনজিরও ফেসে গেছেন। আমরা দেখছি পতিত প্রতাপশালী তিনি বাংলাদেশের প্রথম পুলিশ প্রধান যার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বেনজির আহমেদকে মুখোমুখি হতে হচ্ছে দুদকের। এটিকেই বেনজির বলেছে। আসলে এর আগে এমন নজির কখনো হয়নি যে পুলিশের যে দায়িত্ব রয়েছেন, যার হাতে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা মানুষের জোরদার করা এবং যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেটি দেখভাল করবার দায়িত্ব যার হাতে ছিল, সেই তিনি কিনা এত বড় দুর্নীতির সাথে জড়িত। ফলে এটিকেই বেনজির হিসেবে পত্রিকাটি উল্লেখ করেছে। বেনজির আহমেদ যে বেনজিরের ঘটনা ঘটেছে সেটি আসলেই বাংলাদেশের প্রথম পুলিশ প্রধান যাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে আমরা আরেকটি ছবি দেখছি, নিষেধাজ্ঞা ফাঁদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা পাওয়া প্রথম সেনাপ্রধান জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, আছে দুর্নীতি প্রতিষ্ঠানকে প্রভাবিত করার অভিযোগ। এবার আরেকজন সংসদ সদস্যের ছবি আমরা দেখছি, মর্মান্তিক পরিণতি, দেশের এমপি বিদেশি খুন হওয়ার প্রথম নজির এটি। সোনা চোরাচালান সহ নানা চক্রের সঙ্গে আনোয়ার আজিমের সংযোগের সন্দেহ। বেশ কয়েকদিন ধরেই দর্শক এই কয়েকটি ঘটনাই আসলে প্রতিদিনের সংবাদগুলোতে আমরা দেখছি। কোনোদিন বেনজিরের ঘটনা, কোনোদিন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ঘটনা, আর গত কয়েকদিন ধরে টানা আমরা দেখছি যে ঝিনাইদহ ৪ আসনের যে সংসদ সদস্য রয়েছে আনোয়ার আজিম আনার, সেই আনারের ঘটনাগুলো কিন্তু একে একে সামনে চলে এসে ফলে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে সরকারের মদতেই এইসব কর্মকাণ্ডগুলো যারা কর্মকর্তা রয়েছেন এবং একই সাথে যারা সংসদ সদস্য রয়েছেন তারা এগুলো করবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে বিভিন্ন মহলেও এটি নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকার দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে দুর্নীতিবাজ যেই হোক না কেন তার বিরুদ্ধেই কিন্তু আইনগত এবং সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এবং ফলে এই যে তাদের পক্ষ থেকে আমরা দেখছিলাম যে এর আগেও গত কয়েকদিন ধরেই একটি সংবাদ শিরোনাম হচ্ছিল যে আসলে তাদেরকে কি ছাড় দেওয়া হবে কি হবে কি না কি করা হবে সেটি একটি বিষয়। তবে অনেকেই বলছে যে আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ব্যাপারে সরকার কিন্তু আন্তরিক হবে। এর পাশে আমরা দেখছি মানুষ সতর্ক থাকায় ক্ষতি কম হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল ঘূর্ণিঝড় রিমালে যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়, সেই কলাপাড়ায় কিন্তু প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে দুর্গতদের অবস্থা পরিদর্শন করেছেন। এরপরে ২,০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এর পরবর্তীতে তিনি কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেছেন আসলে যার যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন সেটি করবে এবং আওয়ামী লীগের যে ধারাবাহিকতা, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় কিন্তু দেশের এত জলোচ্ছ্বাস, এত ঘূর্ণিঝড় প্রদেশের যে উন্নয়ন হচ্ছে এবং সরকার যে সতর্ক অবস্থানে ছিল এবং মানুষ সতর্ক থাকার কারণে ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডিজেল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৭৫ পয়সা। দর্শক, দাম বাড়ার যে হিড়িক শুরু হয়েছে, আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল পানির দাম বাড়া, সেটি হচ্ছে যে ঢাকা ওয়াসা কিন্তু পানির দাম বাড়িয়েছে। আবার নতুন করে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে অল্প করে হলেও অকটেন পেট্রোলের দাম কমানো হলেও এবার আবারও কিন্তু আরেক দফা সমন্বয় করার নামে দাম বাড়ানো হয়েছে অকটেনের, ডিজেল এবং আমরা দেখছি যে কেরোসিনের দামও কিন্তু বাড়ানো হয়েছে ৭৫ পয়সা। দিকে অকটেন এবং পেট্রোলের দামও কিন্তু বাড়ানো হয়েছে। দর্শক, গতকালকে কিন্তু এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদি জ্বালানিতে খরচ বাড়ানো হয় কিন্তু আবারও অন্য খরচ কিন্তু বেড়ে যাবে, ফলে আরও এক দফা পণ্যের দাম বাড়া। অর্থাৎ এই যে মূল্যস্ফীতির লাগাম এমনিতেই টেনে ধরা যাচ্ছে না, এরপরও প্রতিনিয়ত যদি একটির পর একটি জিনিসের দাম বাড়তে থাকে ফলে কিন্তু মূল্যস্ফীতি আরও বেশি বাড়তে পারে বলে সবার ধারণা। তবে সরকারের এইবারের লক্ষ্য কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে, সেটি আসলে কীভাবে করবে সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, রোদ ঝড় বৃষ্টি সব কিছুতে আটকাচ্ছে মেট্রো রেল। দ্রুত ও স্বাচ্ছন্দ্যের ভ্রমণের জন্য রাজধানীবাসীর কাছে দিন দিন বাড়ছে মেট্রো রেলের চাহিদা, কিন্তু নানান জটিলতার কারণে এই মেট্রো রেল কিন্তু ভোগান্তিও রয়েছে চরমে। আমরা দেখছিলাম যে শুরু থেকেই মেট্রো রেলের উপর মানুষের যে আস্থা ছিল সেটি সব মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে
গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্যে সবাই মেট্রো রেলে যখন ভর করছে তখন কিন্তু মেট্রো রেলে যে মানুষের হিরিক লম্বা লাইন এবং একেবারে ঝুলে ফাঁকা জায়গা, কোনো একটি ফাঁকা জায়গাও কিন্তু থাকে না মেট্রো রেলগুলোতে দেখি পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ থাকে। এরপরও মানুষ তার যেহেতু নির্দিষ্ট সময় যেতে পারে যানজটবিহীন, ফলে অনেকেই মেট্রো রেলেই যাচ্ছেন। কিন্তু কয়েকদিন ধরে যেই সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে টিকিট নিয়ে একটি বিড়ম্বনা তো ছিলই, যে টিকিট একটু লম্বা লাইনে দাঁড়াতে হয়, আবার টিকিটের যে মেশিনগুলো রয়েছে একটু পরপরই সেগুলো হয়তো দেখা যায় লম্বা লাইনে দাঁড়ানোর পর হঠাৎ করেই সেই টিকিট কাউন্টারগুলোতে সাময়িক সমস্যা দেখা দেওয়া। এখন যেটি হয়েছে যে গতকালকেও মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ সময়, আধা ঘন্টার মতো সময় বন্ধ ছিল, ফলে যে মেট্রো রেল স্টেশনগুলো ছিল সেই স্টেশনগুলোতে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষকে বিপাকে পড়তে হয়েছে এবং ট্রেনও কিন্তু অনেক প্রায় 15 মিনিট পর পর ছেড়ে এসেছে। ফলে এই যে ঝামেলাগুলো রয়েছে সেই সব ঝামেলাগুলো কিন্তু নিরসন করে যেটি মানুষকে স্বস্তি দিয়েছে, স্বস্তির যাত্রা মানুষকে বুঝিয়েছে যে মেট্রো রেল, সেই মেট্রো রেলকে আরও বেশি স্বাচ্ছন্দ্য করতে সরকার নিশ্চয়ই কাজ করবে, এমনটি প্রত্যাশা সবার। দর্শক, নিচের দিকে আমরা দেখি সুন্দরগঞ্জে একটু ক্রস সুন্দর গাইবান্ধার ঘগুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 14 শিক্ষার্থীর কেউ এসএসসি পাশ করেনি, আগেই বাল্যবিয়ে 8 জনের। উদ্ধারকৃত মাংসখণ্ড আনারের বলে ধারণা ডিবি প্রধানের, শাহিনকে ফেরাতে ভারতীয় ভরসা। ভোটার কম, ক্ষমতাসীন প্রার্থীদের জয়ী মনোভাব। উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে 85 উপজেলায় ভোট পড়েছে 36%। আস্থার সংকটের কারণে ভোটে আসছেন না বদিউল আলম মজুমদার। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাবো আপনাদেরকে। শুরুতে আমরা দেখছি বাড়ছেই না ভোটারের আগ্রহ। তৃতীয় ধাপে ভোটের হার 36.24%। 9 উপজেলায় 25%-এর কম ভোট। সর্বোচ্চ পীরগঞ্জে 58.83%, সর্বনিম্ন লক্ষ্মীপুরে 13.64%। আইনের বাইরে কাউকে সেবা দেওয়া যাবে না, ইসির নতুন সচিব। দর্শক, আমরা দেখছি যে ভোটের যে কম পড়ার যে ঘটনা আমরা দেখছি যে কেন্দ্রগুলোতে ভোটারের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সরকার দলীয় পক্ষ থেকে এবং নির্বাচন কমিশন থেকেও কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এরপরও মানুষকে কিন্তু ভোট কেন্দ্রে আনা যাচ্ছে না। ভোটের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে এবং যেভাবেই হোক, যে কারণেই হোক, এই যে নির্বাচন ভোট বিমুখ হওয়া মানুষের এটি কিন্তু আসলে একটি গণতন্ত্র আসলে যেটি সঠিক অভ্যাস, সঠিক প্র্যাকটিস, সঠিক চর্চা, সেটি কিন্তু মানুষকে দূরে রাখছে। ফলে এখন কিন্তু মানুষকে ভোট কেন্দ্রে আনবার ব্যাপারে কী কী করা দরকার সেটি নিয়ে আসলে কাজ করতে হবে। আমরা দেখছি যে ভোট কেন্দ্রগুলোতে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যে অনেকেই যে দেখছিলাম যে 2.5 লাখ ভোট একটি নির্বাচনী এলাকায়, সেখানে কিন্তু ভোট পড়েছে মাত্র সেখানে ভোট পড়েছে একেবারেই অল্প, প্রায় 29,000 মতো, যেটি আসলে একেবারেই নগণ্য। ফলে এটি কিন্তু এখন দেখভাল করার সময় হয়েছে। লাশের টুকরোতে সব রহস্য, ওয়াটার থিওরিতে মিলল মাংসের অংশ। যুক্তরাষ্ট্র থেকে আখতারুজ্জামানকে ফেরাতে ভারতের সহযোগিতা চেয়েছে ডিবি। র্যাব কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা। দুর্গত এলাকায় প্রধানমন্ত্রী সরকার ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হয়েছে, যেটি বলছিলাম একটু আগেই। গতকাল প্রধানমন্ত্রী এই পটুয়াখালীর কলাপাড়ায় এই কথা বলেছেন। ইসরায়েলে হামলায় নিহত আরও 37। লন্ডনে বিক্ষোভ সংঘর্ষ, আটক 40। আজিজের অভিযোগ শিডিউলভুক্ত কিনা জানতে চেয়েছেন দুদক চেয়ারম্যান। শেষ ধাপে উত্তাপ পশ্চিমবঙ্গ, ভারতীয় ভোটের লড়াইয়ে তারও কারা। বৈরী সময়ে সংকুচিত বাজেট। অনুষ্ঠানের শুরুতেই আমরা যেমনটি বলছিলাম যে স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত থাকেন আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান হাবিব। আমরা জাতীয়ভাবে যে প্রকাশিত দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম দর্শকদের জানাচ্ছিলাম। আপনার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম দর্শকদের জানাতে চাই। হাবিব। কাউসার, শুভ সকাল। নারায়ণগঞ্জ থেকে যে পত্রিকাগুলো প্রকাশিত হয় তার কয়েকটা নিয়ে আজকে আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি। আমি প্রথম যে সংবাদপত্রটা নিয়েছি সেটা হচ্ছে দৈনিক সংবাদ চর্চা। দৈনিক সংবাদ চর্চা তারা প্রধান শিরোনাম করেছেন ঝুলে আছে 150 কোটি টাকার প্রকল্প। কাউসার, আমি যদি একটু পেছনের কথা বলি, যেমন এখানে লেখা আছে একটা প্রকল্পের আশ্বাসে 3 বছর, এক প্রকল্পের আশ্বাসে 3 বছর পার। বিগত শীতে প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল। বিষয়টা হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার যে ফতুল্লা, লালপুর, পোষাপুকুর পার, এই যে এলাকাটা আছে, এখানে একটা বড় একটা এলাকা সব সময় পানির নিচে থাকে। বছরের ম্যাক্সিমাম সময়, এখন যেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন পানির নিচে, কোমর পানির নিচে নৌকা চলে। মাননীয় সংসদ গেল বছর শামীম ওসমান আশ্বাস দিয়েছিলেন যে এখানে 150 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে। আসলে এলজিইডির
গড়িমসি এবং তাদের বাজেট স্বল্পতার, যেটা আমরা জানতে পেরেছি, স্বল্পতার কারণে তারা আসলে সময় মতো কাজ শুরু করতে পারেনি, যার কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। গত 2 দিন আগে মাননীয় সংসদ এসেছেন, এসে আসলে মানুষের দুঃখ দুর্দশা দেখলেন। মসজিদে পর্যন্ত কাউসার পানি ঢুকে গেছে, মন্দির যেগুলো আছে মন্দিরের মধ্যে পানি ঢুকে গেছে, বা স্বাভাবিক কথা তো বলাই যায় না। আমরা আমাদের টেলিভিশন ইতিপূর্বে কয়েকবার এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলাম। আসলে কাজের কাজ তেমন কিছু হয়নি, যদিও এলজিইডি বলছে যে আগামী জুনে তারা আসলে নতুন অর্থ বছরে কাজ শুরু করবে কাউসার। তারপরে যে সংবাদটা আছে সেটা হচ্ছে স্কুল ছাত্রীর একটা বস্তাবন্দি স্বপ্নার লাশ পাওয়া গেছিল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের, এবং সে এমডব্লিউ স্কুলের একটা ছাত্রী। আসলে 28 দিন পরেও আসলে পুলিশ আসলে শনাক্ত করতে পারেনি খুনি কে ছিলেন, এটাও তারা প্রধান শিরোনাম হিসেবে করেছেন। তারপরে গুরুত্বপূর্ণ একটা সংবাদ আছে কাউসার, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের পূর্বাচলের পাশে যে কাঞ্চন পৌরসভা আছে, কাঞ্চন পৌরসভা নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে। গতকাল ছিল আসলে আপনার মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। সেখানে হেভিয়েট কয়েকজন প্রার্থী আছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান যে মেয়র আছেন রফিকুল ইসলাম রফিক, তার সাথে আছেন আগের যে মেয়র ছিলেন বাদশা। ওনারা আসলে প্রতিযোগিতায় হবেন, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এরকম একটা সংবাদ তার প্রকাশ করেছে। পাশাপাশি অনেক কাউন্সিলর আমরা দেখতে পেলাম, 40 জনের মতো অংশগ্রহণ করছে নির্বাচনে। আপনি জেনে থাকবেন যে আসলে উপজেলা নির্বাচনগুলি নারায়ণগঞ্জে খুব সুন্দরভাবে হয়েছে, যেহেতু পূর্বাচল এবং পূর্বাচলের পাশে একেবারে সন্নিকটে কাঞ্চন পৌরসভা, এটা একটা আলাদা গুরুত্ব পাচ্ছে সবার কাছে। স্যার, নারায়ণগঞ্জে গতকালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ হওয়া সোনিয়া প্রীতি নামে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পাওয়া গেছে, উদ্ধার হয়েছে। তিনি তার এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সময় নিখোঁজ হয়েছিলেন। প্রীতি, তার নাম প্রীতি, এবং গতকাল কাঁচপুর এলাকায় তাকে পাওয়া যায় এবং পুলিশ একটা ফোনের সূত্র ধরে তাকে খুঁজে পায় এবং নারায়ণগঞ্জে তাকে পাওয়ার পরেই তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করে। যদিও এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল নির্বাচনের পূর্বে এই ধরনের একটা প্রার্থীর মিসিং হওয়াটাকে। পাশাপাশি আপনাকে আরেকটা সংবাদ দিতে যে আসলে এখন ঈদ চলে আসছে, নারায়ণগঞ্জ যেহেতু গার্মেন্টস শ্রমিক অধ্যুষিত একটা এলাকা, অলরেডি গার্মেন্টস শ্রমিকদের বেতনের দাবিতে আসলে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। কাউসার, আমি আরেকটা পত্রিকা নিচ্ছি, দৈনিক যুগের চিন্তা। সেটা হচ্ছে পঞ্চবটি মুক্তারপুর উড়াল সড়কের নির্মাণ কাজ চরম বিশৃঙ্খলা। আসলে পঞ্চবটি থেকে মুক্তারপুর মুন্সিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আছে এটা দ্বিতল সড়ক করা হচ্ছে কাউসার। এই জায়গাটায় এত বেসিক হওয়া এবং অনেক প্রায় 4-5 লাখ শিল্প শ্রমিক এখানে কাজ করে, যার কারণে তাদের আসা যাওয়া এবং এই সামগ্রিক ব্যাপারে যেহেতু প্রকল্পের কাজ চলমান আছে, একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে তারা। আসলে কাউসার, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী হাবিবুর রহমান হাবিব নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন, সেখানকার স্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছিলেন আপনাদেরকে। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে যে আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে বিদায় সংবর্ধনায় বিচারপতি হাফিজ বেতনভোগী ব্যক্তি কিভাবে শত কোটি টাকার মালিক হন সেটাই বিস্ময়, বড়লোক হওয়ার মানসিকতা বড় বিপর্যয় ঠেলে দিয়েছে। দর্শক, এটি আসলেই একটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। সেটি হচ্ছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছিলেন। এরপর থেকে কিন্তু আমরা দেখেছিলাম অনেকেই একটু নড়ে চড়ে বসেছিলেন। এরপর আমরা দেখেছি যে আসলে সরকারি চাকুরি একটি যখন সোনার হরিণ হয়ে গেল এবং প্রত্যেকটি টেবিলে যখন এই ঘুষ বাণিজ্য শুরু হলো, আমরা দেখি যে সরকারি অফিসের একটি ড্রাইভার যখন শত কোটি টাকার মালিক বনে যান, কম্পিউটারের টাইপ যিনি করেন, টাইপ রাইটার যিনি রয়েছেন, তিনিও যখন শত কোটি টাকার মালিক বনে যান, সেটা বোঝাই যাচ্ছে যে আসলে কী পরিমাণ দুর্নীতি এই জায়গাগুলোতে হচ্ছে। ফলে এই যে বিষয়, যারা সেবা নিতে যান, অর্থাৎ সরকারি যে সেবা মানুষের পাবার কথা ছিল, সাধারণ জনগণের জন্য সরকার যেই উদ্যোগ নিয়েছিলেন, সেই সেবা কিন্তু কাঙ্ক্ষিত সেবা কিন্তু মানুষ পাচ্ছে না, এবং বরঞ্চ সেই সেবা নিতে গিয়ে তাদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা খোয়াতে হচ্ছে এবং সেই মজাগুলো লুটে নিচ্ছে মুষ্টিময় কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। ফলে এই যে গতকালকে যে প্রধান বিচারপতি হাফিজ তিনি যেই কথাটি বলেছেন যে আসলে একজন সরকারি কর্মকর্তা কিভাবে বেতনের টাকায় শত কোটি টাকার মালিক হন, সেটি এখন যদি আসলে এই বিষয়গুলোকে সমাধান না করা হয়, তাহলে সরকারের যত উন্নয়ন রয়েছে, সরকারের যত উদ্যোগ রয়েছে, সমস্ত উন্নয়ন কিন্তু
এই দুর্নীতির নিচে চাপা পড়ে যাবে। এবং আমরা এমনটি কিন্তু দেখছিলাম যে অনেকের দুর্নীতি নিয়ে এখন কিন্তু সরকারের কিন্তু সেই দায়ভার নিতে হচ্ছে, সেই বোঝা কিন্তু সরকারের ঘাড়েই যাচ্ছে। ফলে এই সব বিষয় নিয়ে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ছিল সেটা বাস্তবায়ন করতে ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে একাট্টা হয়ে কাজ করতে হবে। MCCI এর জরিপ ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে, এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে এনভিআরে। সালমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মজহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। যতদিন পর্যন্ত ততদিন পাশে থাকব প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। এরপর নিচের দিকে আমরা দেখছি উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাটের নয়াখেল এলাকা, রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। ছবিটি গতকাল তোলা। সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি, বাঁধ ভেঙে ডুবেছে জকিগঞ্জের 40 গ্রাম। দর্শক, আমরা দেখছিলাম যে 2022 সালে যে বন্যা হয়েছিল সিলেটে, সেই বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যে ক্ষত হয়েছিল, সেই ক্ষত এখনও পর্যন্ত মুছে যায়নি। সেই ক্ষতর পরেই আবার এখন কিন্তু নতুন করে মেঘালয়ে যেই বৃষ্টি হচ্ছে, সেই মেঘালয়ের বৃষ্টির পানি দ্রুত গতিতে সিলেটের দিকে নেমে আসছে। আমরা দেখি সিলেটের যেই সুরমা কুশিয়ারা নদী রয়েছে, সেই নদীর পানি কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং ফলে অনেকগুলো বাঁধও ভেঙে গিয়েছে এবং সেই পানি কিন্তু একেবারে যেই হারে সিলেটের দিকে ঢুকছে, সে ফলে কিন্তু আবারও সেই 2022 সালের মতো একই পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি অনেকেই শঙ্কা করছেন। এবং আমরা দেখছি যে কিছুদিন আগে বাংলাদেশেও যে ঘূর্ণিঝড় রেমাল হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আরেকটি ঘূর্ণিঝড়ের সংখ্যা অনেকেই করছেন। ফলে সিলেটের মানুষ কিন্তু আরেকটি ভোগান্তিতে পড়তে যাচ্ছে কিনা সেটি কিন্তু একটি বড় বিষয়। ফলে এক ধরনের আতঙ্কেই কিন্তু এই যে সিলেটের যে নদীপাড়ার মানুষ রয়েছে, বিশেষ করে সিলেটবাসী রয়েছে, তারা কিন্তু এক ধরনের আতঙ্কে এখন দিনরাত পার করছেন। ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু তলিয়ে গেছে। আমরা সেই সংবাদগুলি দেখছিলাম যে 40টি গ্রাম ইতিমধ্যেই ডুবে গেছে। কেমন বাজেট চাই, ভোগ্যপণ্যের দাম কমাতে কর কাঠামো সাজাতে হবে, মির্জা আজিজুল ইসলাম। সুন্দরবন থেকে আরও 57 হরিণ উদ্ধার। দুর্নীতির মামলা সেই বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। রয়েছে যুগান্তর। অবস্থান নিয়ে ধূম্রজাল, দেশ ত্যাগের গুঞ্জন, আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার। দেশে আরও কয়েকশো কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। নামে বেনামে 3 লাইটারের জাহাজ। পঞ্চগড়ে চা বাগান, গাজীপুরে থানচিতে রিজোর্ট ও টেক্সটাইল মিলের তথ্য যাচাই বাছাই করছে। তবে অনেকেই আবার বলছেন যে তার অ্যাকাউন্টে থাকা টাকাগুলো সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্নভাবে। এগুলো কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন বিভিন্নভাবে কথা হচ্ছে। তৃতীয় ধাপের ফল বিশ্লেষণ, বেশিরভাগ উপজেলার ভোটার মিল নেই 3 পদে। কলাপাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, উপকূলে নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ। এরপরে নেপালে আইন শৃঙ্খলা বাহিনীর জালে সিয়াম, আন্তর্জাতিক চাপ, মালয়েশিয়া কাল থেকে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ। কালের কণ্ঠ দেখছি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। সাবেক আইজিপি দুর্নীতি, বেনজিরের পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা চাইবে দুদক। জয়নাল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক। দর্শক, আমরা দেখছিলাম যে আজকে পত্রিকাগুলোর মধ্যে ঘুরে ফিরে সেই একই সংবাদ। সেটি হচ্ছে যে সেই বেনজির আহমেদ, জয়নাল আজিজ এবং ঝিনাইদহ 4 আসনের যে সংসদ সদস্য রয়েছেন আনোয়ার আজিম আনার, তার সংবাদগুলোকে আজকে পত্রিকাগুলোর মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখছি যে বাজেটে যে সামনের যে বাজেট রয়েছে, সেই বাজেট নিয়ে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অক্টেনের যে দাম বাড়ানো হয়েছে সেটি নিয়েও বেশ কিছু সংবাদ আমরা দেখলাম। এবং একই সাথে একটি বিষয় সেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতি যে সিলেটের নতুন করে তৈরি হচ্ছে। আমরা দেখছিলাম যে গতকালকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছে সেগুলো প্রধানমন্ত্রী সফর করেছে। এর মধ্যে আবার নতুন করে সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু পুরো দেশবাসীর এখন মাথা রয়েছে। আমরা সবাই প্রত্যাশা করবো অবশ্যই যে আসলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বন্যা পরিস্থিতি তৈরি হবে না। 2022 সালে যে পরিস্থিতি পুরো বিশ্ব দেখেছে সেটি আর হবে না সিলেটের মানুষ বন্যা থেকে মুক্তি পাবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজন শেষ সঙ্গে অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।